দেখুন, আমি সাংসদ ছিলাম, আমি জেলার দুবারের সভাপতি ছিলাম, যুব সভাপতি। তো অল্প সময়ে আমি বহু রাজনৈতিক দায়িত্ব সামলেছি। আমি বিশ্বাস করি যে আমাদের রাজ্যে বা ভারতবর্ষে যে রাজনীতির আমদানি করার চেষ্টা করছে একটা বিজেপি দল, যে সাম্প্রদায়িক রাজনীতি, সেটা থেকে আমাদের বিরত থাকা দরকার। আমাদের ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা, তাকে আমাদের অটুট রাখতে হবে। মানুষে ধর্মীয় বিভাজনের ভিত্তিতে কখনোই রাজনীতি হতে পারে না। রাজনীতি হোক মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে। আপনারা বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না, সাম্প্রদায়িকতায় গা ভাসাবেন না, সম্প্রীতির আবহে আরও বেশি করে নিজেদেরকে অটুট রাখুন, তৈরি থাকুন যে এই সাম্প্রদায়িকের বিরুদ্ধে আমাদের সবার লড়তে। তবে কি কোথাও না কোথাও এই যে চাকরি প্রার্থীদের যারাদের চাকরি গিয়েছে বা যে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে আজকের সুপ্রিম রায়, সেই দুর্নীতির বিষয়গুলোকে স্বীকার করে নিচ্ছেন? আমাদের সরকারি সংস্থাগুলোর এই মুহূর্তে বিমা করবার প্রয়োজনীয়তা নেই। আমাদের গভর্নমেন্টের নিজস্ব একটা ফান্ড থাকে, একটা রিজার্ভ ফান্ড থাকে। যে কোনো অ্যাক্সিডেন্ট বা এই ধরনের বিষয় হলে আমরা সেই ফান্ড থেকেই টাকা মিটিয়ে দিই। এই দু তিনজন যেই কোশ্চেনটা করলো রেস্ট ড্রাইভ নিয়ে, তো রেস্ট ড্রাইভ নিয়ে আপনি বললেন কমপ্লেন করলে আপনারা অ্যাকশন নেবেন, কিন্তু কমপ্লেন কোথায় করবে? প্রত্যেক বাসের উপরে যদি আপনারা এই নির্দিষ্ট নাম্বার লেখেন যে রেস্ট ড্রাইভের জন্য এই জায়গাটা কমপ্লেন করুন, তাহলেই তো মানুষ কমপ্লেন করবে। কোথায় করবে? একদিকে প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন, আর অন্যদিকে অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্বও তিনি। আজ লেটস টকে আমরা আমাদের স্টুডিওতে পেয়ে গিয়েছি কোচবিহারের ছেলে, আবার আমাদের সমগ্র উত্তরবঙ্গের পরিবহনকে পুরোপুরি ঢেলে সাজানোর যে উদ্যোগ গ্রহণ করছে তার পথিকৃৎ পার্থপ্রতিম রায়কে। আজ লেটস টকে তার সঙ্গে আমরা খোলামেলা আলোচনায় তার সঙ্গে আরও বেশ কিছু কথা জেনে নেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভালো মন্দ সবটা মিলিয়ে তার রাজনৈতিক জীবন এবং তার এই মুহূর্তে তিনি যে প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছে সেই জীবনও। তো প্রথমেই বলবো আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। এবং আজ শিলিগুড়িতেই আপনি রয়েছেন, বোধহয় ফিরে যাওয়ারও কথা রয়েছে যেটা জানলাম। তো আমরা গতকাল দেখেছি যে পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী উনি এখানে এসেছিলেন এবং আপনাদের সঙ্গে বিশেষ বৈঠক হয়েছে। এনবিএসটিসির যে পরিত্যক্ত যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিও তিনি পরিদর্শন করেছেন। তো কি নতুন ভাবনা রয়েছে যেটা আমাদের সমগ্র উত্তরবঙ্গবাসী হয়তো তাকিয়ে রয়েছে এটার দিকে, যদি আপনি সে ভাবনা সম্পর্কে বলেন। দেখুন, শিলিগুড়ি আমাদের উত্তরবঙ্গের হার্ট শহর। তো দিন দিন এখানে কনজেস্টেড হয়ে যাচ্ছে, এখানকার ট্রাফিক সিস্টেম খুব যানজট, এটা নিয়ে সাধারণ মানুষ ভীষণভাবে ভুগছে। এটা নিয়ে সরকারের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং শিলিগুড়ি মেয়র মাননীয় গৌতম দেব সহ আমরা সকলে বসেছিলাম যে আমাদের যে হেমুল ক্যাটেল ফিল্ডের যে জমিটা রয়েছে প্রায় 9 একর, সেখানে একটা আন্তর্জাতিক মানের টার্মিনাস গড়ে তোলার ভাবনা সরকারের রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ পরিবহন মন্ত্রক আমাদের পশ্চিমবঙ্গ সরকার তারা গ্রহণ করছে। আমরাও এনবিএসটিসির সাপোর্ট দিচ্ছি। ফাইনালি ক্যাবিনেটের অ্যাপ্রুভাল পেলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে ওটা নিয়ে একটা নতুন ভাবনা, একটা ইন্টারন্যাশনাল টার্মিনাস গড়ে তোলা, যেখানে সমস্ত টার্মিনাসগুলো ধীরে ধীরে শিফট হবে। কারণ তেনজিং নোরগে বাস টার্মিনাস এমন একটা অবস্থানে যে শহরের মধ্যিখানে, সেখান থেকে যখন গাড়ি বেরোয় বা ঢোকে সেই সময় যে যানজটের পরিস্থিতি তৈরি হয়, সেখান থেকে মুক্তি পেতে গেলে শহরের থেকে অদূরে সমস্ত বিষয়গুলোকে শিফট করা অত্যন্ত প্রয়োজনীয়। তারই একটা প্রয়োজনীয় পদক্ষেপ হবে হিমুল ক্যাটেল ফিল্ডের এই বিষয়টা। সেটা নিয়ে সার্ভে হয়ে গিয়েছে আর সরকারি পরিকল্পনা রয়েছে, নিশ্চিতভাবে আগামী দিনে সেটা বাস্তবায়ন হবে। এবং পরিবহন নগর যেখানে রয়েছে সেখান থেকে ভলভো বাস সহ বড় বাসগুলোকে শিফট করা। আমরা তিনবাত্তি মোড়ে আমাদের এনবিএসটির আরেকটা জমি রয়েছে, সেখানেও একটা বাস টার্মিনাস গড়ে উঠেছে। সেখানে পাবলিক এবং আমাদের সরকারি বাস সবগুলো যাতে সেখান থেকে কিছু বাস শর্ট রুটের জলপাইগুড়ি বা বাগডোগরা কেন্দ্রিক এই বাসগুলোকে চালানো যায়, এরকমভাবে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে করে শহরের ভেতরকার যানজটের পরিস্থিতি থেকে শহরবাসী মুক্তি পেতে পারে। মেয়র মাননীয় মেয়র গৌতম বাবুরও এ ধরনের পরিকল্পনা রয়েছে, সেটাই তিনি ব্যক্ত করেছেন পরিবহন মন্ত্রীর সঙ্গে। আমরা সকলে মিলে কথা বলে সেটাকে বাস্তবায়ন রূপ দেওয়া হচ্ছে। নিশ্চিতভাবে
রাজ্য সরকার এই বিষয়ে সবুজ সংকেত দেবে। তো কোথাও না কোথাও এই যে পরিত্যক্ত যে জায়গা, যেখানে নতুন করে ভাবনা রয়েছে এবং আগামীতে হয়তো একটা নতুন কিছু আমরা সকলেই দেখতে পাবো, সবাই আশাবাদী, কিন্তু কোথাও না কোথাও সেই ভাবনা ফলপ্রসূ হচ্ছে না এবং কোথাও না কোথাও সেই জায়গাগুলো কিছু না কিছু ক্ষেত্রে বাদ সাধছে। তো কি কি জায়গা বাদ সাধছে? এই মুহূর্তে বাদ সাধার বিষয় নেই, কারণ হিমুল ক্যাটেল ফিল্টের সমস্ত জমিটাই এনবিএসটিসির এবং পরিবহন মন্ত্রকের নামে সেই জমি রয়েছে। তো স্বাভাবিকভাবে এটা পরিকল্পনা নিতে যে সময়টুকু প্রয়োজন সেটা বাদ দিয়ে অন্য কিছু সমস্যা আছে বলে আমার মনে হয় না। ক্যাটেল ফিল্ড জমিটা একটা সময় বাউন্ডারি ওয়াল ছিল না, সেটা বাউন্ডারি ওয়াল দেওয়া হয়েছে। কিছুটা জমি এনফোর্সমেন্ট রয়েছে, সেটা নেগোসিয়েশনের ভিত্তিতে সেটা কি করা যায় সেটা ভাবনা হবে। কিন্তু একদম ফুল ফেজে 8.5 একর জমি আমাদের বাউন্ডারি ওয়াল করা রয়েছে। তো স্বাভাবিকভাবে সমস্যা হওয়ার কিছু কথা নয়। তবে যারা স্টেক হোল্ডার, প্রাইভেট বাস অপারেটর বা অন্যান্য, তাদের সঙ্গে কথা বলার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ 3 বাত্তি মোড়ে আমরা যখন শিফট করাতে চাইছি কিছু গাড়ি, তখন প্রাইভেট ওনার্সরা কিছুটা তারা এ নিয়ে আপত্তি জানিয়েছে, কোর্টেও একটা মামলা তারা করেছে। তো স্বাভাবিকভাবে সব স্টেক হোল্ডারদের সাথে কথা বলে কেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন শহরবাসীর স্বার্থে, জনমানুষের স্বার্থে, সেটা আমরা সকলকে বোঝাতে চাই। আশা করি সেই সমস্যাগুলো ধীরে ধীরে মিটে যাবে। আর গতকাল সিকিমের সঙ্গেও একটা খুব ভালো আলোচনা হয়েছে এবং যেটা অনেকটা ইতিবাচক একটা ইঙ্গিত সেখান থেকেও মিলেছে। তো কি বলবেন সেটা? দেখুন, সেই মিটিং পার্টের অংশীদার আমরা ছিলাম না, সেটা মাননীয় মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, সিকিমের যারা ডেলিগেটস এসে তারা ছিলেন। তো স্বাভাবিক সেই পার্ট নিয়ে ডিটেলস আমি কিছু বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি যে সিকিমে আমাদের গাড়ি, এখানে যারা গাড়ি নিয়ে যাচ্ছে কিছু কিছু সমস্যা অ্যারাইজ করছে। তাদের সঙ্গে যে এগ্রিমেন্টটা হয়েছিল আজ থেকে 3 বছর আগে মাননীয় তখনকার পরিবহন মন্ত্রী ফিরহাদ ববি হাকিমের উপস্থিতিতে, সেই কিছু কিছু রুলস রেগুলেশনের ক্ষেত্রে হয়তো সিকিম গভর্নমেন্টের এন্ড থেকে কিছু সমস্যা রয়েছে, সেগুলোকে সর্ট আউট করবার জন্যই এই দ্বিপাক্ষিক বৈঠক, খুব ফলপ্রসূ বৈঠক হয়েছে। আশা করি যে সমস্যাগুলো ফেস করছে সেই সমস্যাগুলো আগামী দিনে থাকবে না। আপনি দীর্ঘদিন থেকে এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় রয়েছেন এবং প্রথম কিছুদিন আগেও সম্প্রতি আপনার কাছ থেকে আমরা শুনেছিলাম যে সিএনজি বাস বা যেটা ইলেকট্রিক বাস যে বিষয়, যে পরিষেবা, সেটা চালু করার ভাবনা রয়েছে আপনার সংস্থার। তো সেক্ষেত্রে যদি দেখা যায় দক্ষিণবঙ্গে চালু করা সম্ভব হলেও উত্তরবঙ্গে কিন্তু এখনো পর্যন্ত সেটা সম্ভব হয়নি। তো কি বলবেন এটা? আপনার কাছে ইনফরমেশন ভুল রয়েছে। সিএনজি বাস পরিষেবা দারুণভাবে চলছে। কোচবিহার শিলিগুড়িতে 10টি সিএনজি বাস টু অ্যান্ড ফ্রো প্রতিদিন করছে। আমরা 30টি সিএনজি বাস কিনেছি, 10টা ডেলিভারি পেয়ে গেছি, 20টা খুব অল্প সময়ের মধ্যে চলে আসবে। এবং শিলিগুড়ি কোচবিহার রুটে আমরা প্রত্যেকটাই সিএনজি বাস আগামী দিনে চালাবো। ইতিমধ্যে 10টি বাস চালাচ্ছি এবং ভালো সাড়া পাওয়া যাচ্ছে। সিএনজি বাসের ক্ষেত্রে যেটা সুবিধে সেটা হলো এটা খুব ইকো ফ্রেন্ডলি বাস, পলিউশন খানিকটা ফ্রি এবং আমাদের ক্ষেত্রে ইকোনমিক, এবং ফুয়েল গ্যাস পেতে এই মুহূর্তে খানিকটা অসুবিধা হচ্ছে। বেগুসরাই থেকে আমাদের নিয়ে আসতে হচ্ছে প্রাইভেট সংস্থার মাধ্যমে। যখন ফুল ফেজে পাইপলাইনের মাধ্যমে গ্যাস এসে পৌঁছবে, আমরা নিজেরাও ফিলিং স্টেশন তৈরি করছি, সেই সমস্যার সমাধান হবে এবং বেশি বেশি করে সিএনজি বাস আরও আমরা নামাবো। তবে খুব বড় রুটে এই সিএনজি বাস চালানো কিছু খানিকটা সমস্যা, কারণ সিএনজি সিলিন্ডারগুলো ফিল করলে এক লপ্তে তারা 200-250 কিলোমিটারের বেশি চলতে পারে না। তো স্বাভাবিকভাবে আমরা 150-200 কিলোমিটারের মধ্যে যে রুটগুলো, তার প্রত্যেকটা রুটেই আমরা সিএনজি বাস চালাবো। আপাতত আমরা 10টি সিএনজি বাস চালাচ্ছি কোচবিহার শিলিগুড়ি রুটে, যেটা দারুণভাবে সফল। এবং পাম্প সেটআপও আগামী দিনে আমাদের নিজস্ব পাম্প সেটআপ তৈরি থাকবে। আপাতত প্রাইভেট যে পাম্প অপারেটর রয়েছে তারাই সিএনজি গ্যাসের বেগুসরাই থেকে নিয়ে এসে সেখানে সংরক্ষণ করছে এবং সেখান থেকে পাম্পের মাধ্যমে তারা আপাতত দিচ্ছে। আমরা প্রাইভেট পার্টনারদের সঙ্গে আমরা এই ব্যাপারে মৌ স্বাক্ষর করেছি। আগামী দিনে নিজেদের সেটআপ আমরা গড়ে তুলব। রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে বাসগুলো চলছে সেখানে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলোর বীমা নেই বা ইন্স্যুরেন্স নেই। তো এই ব্যাপারে কি ভাবনা রয়েছে পরিবহন দপ্তরের? বিষয়টা সম্পর্কে অনেকের ধারণা স্পষ্ট নয়। আমাদের সরকারি সংস্থাগুলোর এই মুহূর্তে বীমা করবার প্রয়োজনীয়তা নেই। আমাদের গভর্নমেন্টের নিজস্ব একটা ফান্ড থাকে, একটা রিজার্ভ ফান্ড থাকে। যে কোনো অ্যাক্সিডেন্ট বা এই ধরনের বিষয় হলে আমরা সেই ফান্ড থেকেই টাকা মিটিয়ে দিই। বীমা করার অর্থ হলো তাকে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া। তো আমাদের নিজস্ব একটা সেটআপ গভর্নমেন্ট তৈরি করেছে, রিজার্ভ ফান্ড।
আমাদের সেখানেই টাকা থাকে, আমরা সেইখান থেকেই প্রাপ্য টাকা মিটিয়ে দিই। ইতিমধ্যেই আমরা 12.5 কোটি টাকা প্রায় 350 জন এ ধরনের যারা ক্ষতিগ্রস্ত ফ্যামিলি তাদেরকে আমরা ধাপে ধাপে দিচ্ছি। তো প্রত্যেকটা সরকারি সংস্থার এ ধরনের একটা বিষয় থাকে, তাই আমাদের বিমা করবার প্রয়োজনীয়তা হয় না বা তাদেরকে প্রিমিয়াম আমাদের দিতে হয়। আরেকটা প্রশ্ন অবশ্যই, যে মালবাজার এবং জলপাইগুড়ি যে ডিপোটা রয়েছে সেই ডিপোকে মার্জ করার একটা ভাবনা ছিল এবং সেটা কর্মীর কম থাকার কারণে, তো সেটা কি হলো এখন? এই ভাবনা কোথা থেকে এসছে আমাদের জানা নেই, আমাদের তো ভাবনা ছিল না, আমরা ম্যানেজমেন্ট তো এই ধরনের কোনো ভাবিনি। একবার কোনো কেউ এটাকে ব্যাপারটাকে খবরের জন্য করেছে, কিন্তু আমাদের ভাবনা ছিল না। আমাদের কর্মী সংকট রয়েছে এটা নিশ্চিত, কিন্তু সেই কর্মী সংকট আমরা কিছু কিছু ক্ষেত্রে আমাদের অবসরপ্রাপ্ত আধিকারিকদের এক্সটেনশন দিয়েও আমরা চালাচ্ছি। গভর্নমেন্টকে আমরা জানিয়েছি, আশা করছি কর্মী সংকট মিটে যাবে। যেটা আপনি নিজে এখন স্বীকার করলেন যে কর্মী সংকট রয়েছে, তো যেটা জানা যায় যে এখন অস্থায়ী কর্মীদেরকে দিয়েই কিন্তু বেশিটা চলছে এবং এখনই যেটা বললেন যে যারা রিটায়ার করে গেছেন তাদেরকেও রাখা হচ্ছে, আরও এক্সটেন্ড করা হচ্ছে। তবে সেখানে স্থায়ী কর্মী নেওয়ার ভাবনা পরিবহন দপ্তরের আগামীতে রয়েছে? আমরা পরিবহন মন্ত্রককে, সরকারকে গোটা বিষয়ে জানিয়েছি আমাদের রিকোয়ারমেন্ট, তারা আশ্বস্ত করেছে অল্প সময়ে কিছু হয়তো অনুমোদন দেবে, অনুমোদন পেলেই আমরা সেই বিষয়গুলো দেখব। কিন্তু আপাতত আমাদের যা ম্যান পাওয়ার আছে সেটাকে দিয়েই আমরা চালাচ্ছি। কষ্ট হচ্ছে, বাট আমরা চালিয়ে যাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে আধিকারিকদের আমরা এক্সটেনশন 65 বছর পর্যন্ত এক্সটেনশন দেওয়া যায় 6 মাস পর পর, আমাদের ম্যানেজমেন্টের সেই পাওয়ার রয়েছে, আমরা সেভাবে চালাচ্ছি। তো সরকারি দপ্তরে স্থায়ী কর্মীর ভাবনা কেন হচ্ছে না বা অনুমোদন পেতে সমস্যা হচ্ছে কেন? এটা তো গোটাটা গভর্নমেন্ট পলিসি, আমরা গভর্নমেন্টের একটা অর্গানাইজেশন, সো গভর্নমেন্ট পলিসির ভিত্তিতে রিক্রুটমেন্ট পলিসিগুলো হচ্ছে। তো স্বাভাবিকভাবে যেরকমভাবে অনুমোদন আসবে সেরকমভাবে প্রক্রিয়াকরণ করা হবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের যে তেনজিং নোরগে বাস টার্মিনাস রয়েছে, এই টার্মিনাসের প্রচুর সমস্যা রয়েছে, শৌচালয় থেকে শুরু করে আরও একাধিক সমস্যা, যেগুলো নিয়ে নানান ভাবনাও রয়েছে এবং সেটা আগামীতে ফলপ্রসূ হবে এটা হয়তো কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই ভাবছে। কিন্তু সেই ভাবনা কত দূর এগোলো? 1,45,00,000 টাকা ব্যয়ে তেনজিং নোরগে বাস টার্মিনাসের বেসরকারি পার্টটার আমরা ডেভেলপমেন্ট করাচ্ছি। শৌচাগার সহ বেশ কিছু পদক্ষেপ করতে আরও প্রায় 30 লক্ষ টাকা খরচ করে আমরা টয়লেট ব্লক থেকে শুরু করছি। এক্ষেত্রে আমরা মাননীয় মেয়রেরও সহযোগিতা চেয়েছি, কিছু কিছু ক্ষেত্রে ড্রেনেজ সিস্টেমকে উন্নতিকরণ করা হচ্ছে। কিন্তু তেনজিং নোরগে বাস টার্মিনাসের যে গোটা চৌহদ্দি এসজিডি এর একটা পোর্শন রয়েছে, সামগ্রিকভাবে একটা মাস্টার প্ল্যান করা ওখানে প্রয়োজন। তো যেহেতু অদূর ভবিষ্যতে হয়তো আজ থেকে 5 বছর 6 বছর পরেও হয়তো এটা শিফট হয়ে যাবে, তাই মেজর কোনো বিষয় আমরা এই মুহূর্তে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড নিয়ে ভাবছি না। তবে মিনিমাম পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে যে বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া দরকার তার উপর বেস করে আমরা কনস্ট্রাকশন ওয়ার্ক করছি। অস্থায়ী কর্মী যারা রয়েছেন তাদের বেতন বা যে সাম্মানিক তারা পেয়ে থাকেন সেটা বাড়ানো বা বৃদ্ধির একটা কথা বলা হয়েছিল, এবং সেটা কত দূর হয়েছে? তারা এখন কন্ট্রাকচুয়াল ড্রাইভারদের ক্ষেত্রে আপনারা জানেন এর মধ্যে একটা গভর্নমেন্টের আদেশনামা বেরিয়েছে যে তারা হাইয়েস্ট 38,000 টাকা পর্যন্ত তারা সাম্মানিক পাবে 20 বছর চাকরি হয়ে গেলে, স্ল্যাব করে দিয়েছে গভর্নমেন্ট। ড্রাইভারদের ক্ষেত্রে হয়েছে, আমরা মাননীয় মন্ত্রীর সঙ্গে কালকে কথা বলেছি যে কন্ট্রাক্টরদের ক্ষেত্রেও এই বিষয়গুলো হবে, ধীরে ধীরে সমস্ত কন্ট্রাকচুয়ালদের ক্ষেত্রেই এই বিষয়টা কি ফলপ্রসূ হবে বলে আমরা ভীষণ আশাবাদী। সবসময় যেটা আমরা শুনি যখন কোনো সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, এটা আমরা বারবার শুনেছি যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা কিন্তু অনেকটা লাভের মুখ দেখছে। তো যদি লাভের মুখ দেখে থাকে তবে কর্মীদের বেতন দিতে এখনো আমাদের সেই তার নিজস্ব দপ্তর থেকে দিতে তারা পারছে না কেন? এখনো রাজ্য সরকারের উপর, রাজ্য সরকারের এটা গভর্নমেন্ট অর্গানাইজেশন, স্যালারি পরিকাঠামো সবটাই রাজ্য সরকারের যে বিষয় রয়েছে তার উপর সাজুজ্য রেখেই করতে হয়। আমরা নিজেদের মতো কোনো কিছু করতে পারি না। শুধুমাত্র আমরা লেবার এবং সিকিউরিটি এই দুটো সেগমেন্টের বেতন আমরা আমাদের সংস্থা থেকে পে করি। সেক্ষেত্রে আমরা ওদের ন্যূনতম যে মজুরি রয়েছে লেবার ডিপার্টমেন্টের সেটার সঙ্গে আমরা সাজুজ্য রেখে তাদেরকে স্যালারি দেওয়ার বেতনটা বৃদ্ধি করছি। বাকি ক্ষেত্রে গভর্নমেন্ট অর্গানাইজেশনের যেভাবে হয় সেভাবেই দেওয়া হয়। এক্ষেত্রে আমাদের নিজেদের মতো আমরা কিছু করতে পারি না।
আপনি তো একদিকে প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন, আবার অবশ্যই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তো এই মুহূর্তে কোচবিহারের কি পরিস্থিতি রয়েছে? সামনে 2026 নির্বাচন রয়েছে। 2026-এ আমরা 9 আসন পাবো। তৃণমূল কংগ্রেস 9টি বিধানসভাতেই জয়লাভ করবে। আর বর্তমান যে জেলা সভাপতি রয়েছে, অর্থাৎ কোচবিহারের যে জেলা সভাপতি রয়েছে, তার সম্পর্কে যদি বলতে বলা হয়, কি বলবেন? তিনি কতটা সফল রয়েছেন? অভিজিৎ দে ভৌমিকের কথা প্রসঙ্গে বলছি। ব্যক্তিগতভাবে আমাদের দল কারো উপর ডিপেন্ড করে না। সাংগঠনিক টিম ওয়ার্ক, সভাপতি নির্দিষ্ট রোল আছে, সবাইকে নিয়ে কাজ করা। তো সবাই মিলে কাজ করে কোচবিহারের সফলতা এসেছে। তো এই সফলতার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, তার পরিকল্পনা, তার দিশা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডাইনামিক রোল এবং সর্বোপরি সকলের মিলিত প্রয়াসই সাকসেস এসেছে। ব্যক্তিগতভাবে এককভাবে কেউ সফলতার ভাগিদার বলে আমি মনে করি না। কোথাও না কোথাও একটা কথা শোনা যায় যে তার সাথে আপনার সম্পর্ক কোথাও একটুখানি আদা সম্পর্ক ব্যাপারটা, তাহলে আপনাকে ওনার প্রোগ্রামে অনেক সময় দেখাও যায় না। যেটা শোনা যায় সেটা সবসময় ঠিক হয় না। আমরা দল করি, সকলে নির্দিষ্ট গাইডলাইন মেনেই করি। আমাদের নীতি আদর্শ সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাডভাইস বা তার যে নির্দেশিকা, সেটাকেই আমরা মান্যতা দিই জেলা স্তরে। কোচবিহারের কাকাবাবু আর এই ভাস্তার সম্পর্ক একটা সময় একটা তিক্ততার মধ্যে পর্যবসিত হয়েছিল, এবং বর্তমানে যদি দেখা যায় আবার একটা মিল সেই দুই সম্পর্কের মধ্যে এসে গেছে। তো এই কেমিস্ট্রিটা যদি বলেন। না, মতান্তর তো হতেই পারে চলার পথে, একসঙ্গে থাকলে মতান্তর হয়, মনান্তর কখনো হয় না। তো রবিবাবুর সঙ্গে কিছু সময় মতান্তর হয়েছিল, কিন্তু মনান্তর হয়নি। তারই বহিঃপ্রকাশ আমাদের আবার একসঙ্গে পথ চলা। তো দলের অন্দরের ভেতরে এই যে একজন সাথে আরেকজনের যেটা বললেন মতান্তর, তো এটা কি কোনো প্রভাব ফেলবে না আগামী নির্বাচন বা কোচবিহারের ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে? মতান্তর তো হওয়াটা স্বাভাবিক। মতান্তর না হলে, যদি ডায়লগ করার অপশন না থাকে, তাহলে তো একটা গঠনমূলক কনস্ট্রাকটিভ কোনো কাজ হতে পারে না। যে কোনো জায়গায় আলোচনা করলেই ভিন্ন মত উঠে আসে, সেই ভিন্ন মতের সঙ্গে আলোচনা সাপেক্ষে সমস্ত কিছু আবার ঠিক হয়ে যায়। তো সেই জায়গাগুলো তৈরি হয়, আবার সবাই মিলে দলের স্বার্থে সর্বতভাবে যান লড়িয়ে দিয়ে দলকে জেতানোই মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। তো স্বাভাবিকভাবে এটা একটা ডাইনামিক প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস। এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার অবকাশ আছে বলে আমি মনে করি না। আপনি নিজে যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব, আর আজ ঠিক যেই সময় আমরা আজ দাঁড়িয়ে আছি, ঠিক এই কিছুক্ষণ আগেই সুপ্রিম কোর্টের একটি রায় বেরিয়েছে, এবং যেখানে দেখা গিয়েছে প্রায় 26,000 যুবক যুবতীর চাকরি চলে গেল। তো এ ব্যাপারে কি বলবেন? দেখুন, আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও একজন শিক্ষক। এই এক লপ্তে এত চাকরি যাওয়া এটা অত্যন্ত দুঃখজনক। তবে রায়ের কপি কমপ্লিটলি হাতে এখনও পাওয়া যায়নি। তো স্বাভাবিকভাবে কি কি বিষয়ে সন্নিবেশিত রয়েছে সেটা না জেনে দুম করে মন্তব্য করা সমীচীন হবে না। তবে নিশ্চিতভাবে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে এটা আমার স্থির বিশ্বাস। তবে যাদের চাকরি গেল, এটা অত্যন্ত দুঃখজনক। তবে কি কোথাও না কোথাও এই যে চাকরি প্রার্থীদের যাদের চাকরি গিয়েছে, বা যে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে আজকের সুপ্রিম রায়, সেই দুর্নীতির বিষয়গুলোকে স্বীকার করে নিচ্ছেন? দেখুন, স্বীকার অস্বীকারের এখানে বিষয় নয়। যেহেতু সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছে, সেখানে নিশ্চয়ই কিছু ত্রুটি খুঁজে পেয়েছি। তবে এটুকু আমরা কমন সেন্সে আমরা জানি বা আমরা দেখেছি যে আমাদের ভারতীয় বিচার ব্যবস্থার একটা মূল কথা রয়েছে যে একজন নির্দোষ ব্যক্তিও যাতে শাস্তির আওতায় না আসে। তাতে 10 জন দোষী ব্যক্তি যদি ছাড়া পায় সেটাও ঠিক, কিন্তু একজন নির্দোষ যাতে শাস্তির আওতায় না আসে। কিন্তু এই জায়গাটায় কোথাও যেন আমাদেরকে কিন্তু এটা বিব্রত করছে। এই জায়গাটা আমরা উপলব্ধি করতে পারছি না যে কেন এমনটা হলো। তো এই সুপ্রিম রায় আগামী 2026-এর নির্বাচন কি প্রভাব ফেলতে পারে? আপনি কিসের প্রভাব বলছেন? আমি অবশ্যই আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে আমি রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এটাকে ভাবছি না, ভাবতে চাইছিও না। কারণ রাজনীতি অনেক কিছু নিয়ে রাজনীতি, এটা নিশ্চিতভাবে সমাজ জীবনে বেশ খানিকটা প্রভাব ফেলবে।
মানসিকভাবে বেশ কিছু মানুষ বিপর্যস্ত হবে। এই জায়গাটা আমাকে খুব বেশি ভাবাচ্ছে, মানবিক দিকগুলো। অন্য বিষয়গুলো, রাজনীতি নিয়ে, এই বিষয় নিয়ে আমাদের কিছু বলার নেই, কারণ রাজনীতি বহু সেগমেন্টে নিয়ে রাজনীতি হয়, রাজনীতির বহু ইস্যু থাকে। তো স্বাভাবিকভাবে এটাকে সামাজিক দিকটা বেশি করে আমার মনে হচ্ছে। ধন্যবাদ। আমাদের যারা সিনিয়র রয়েছেন এবং ফিল্ডের থেকে কাজ করছেন, ডেস্কেও কাজ করছেন, তারা এবার তাদের থেকে প্রশ্ন আপনার জন্য। আপনার কথাগুলো শুনলাম, আমার একটা প্রশ্ন আছে। আপনার টেনিওরে আপনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, আর এটা রেকর্ড ছিল, যে আপনি আপনার আসার পরে এনবিএসটিসি হাইয়েস্ট ইনকাম ইসের মধ্যে চলে আসছিল, প্রায় 16 লাখ থেকে 17 লাখের মান্থলি ইনকামের মধ্যে আসছে। ওটা 16 লাখ না, 16 কোটি, সরি। আমি যে সময় আমি দায়িত্ব নিয়েছি 2021-এর 18ই আগস্ট, আমি তার আগের 2 মাসের হিসেব দেখছিলাম, 10 কোটি 12 কোটি টাকা পার মান্থ রেভিনিউ কালেকশন হয়েছে। আমরা সেটা জাস্ট করোনা পরবর্তী সময়, এবং আমরা করোনার আগেও যদি দেখি সে সময় 13 কোটি 12 কোটি এর বেশি রেভিনিউ কালেকশন হতো না। তবে আমরা সকলে মিলে প্রচেষ্টা জারি করে আমরা 16 কোটি, একবার 17 কোটির কাছাকাছি রেভিনিউ কালেকশন করেছি। কিভাবে করলেন? আর গড়ে আমাদের 15 করোড় আসেই না, মানে এটার মডেল কি করলেন আপনি যাতে এই রেভিনিউটা? আমরা বেশি সংখ্যক গাড়ি রাস্তায় নামিয়েছি, আমরা ট্রিপ সাসপেন্ড যতটা কম করা যায় এ বিষয়ে গুরুত্ব আরোপ করেছি। আমরা চিহ্নিত করেছি লাভজনক রুট কোনগুলো, অলাভজনক রুট কোনগুলো। বেশ কিছু অলাভজনক রুটে আমরা গাড়ি বন্ধ করে দিয়ে লাভজনক রুটে বেশি গাড়ি চালিয়েছি। যে লাভজনক রুটগুলো রয়েছে সেই রুটে গাড়ির ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি। নতুন নতুন লাভজনক রুট আমরা চিহ্নিত করে সেখানে নতুন করে গাড়ি চালানোর ব্যবস্থা করেছি। এই বিষয়গুলো থেকেই এই আর্নিংগুলো এসেছে। চেকিং ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে যাতে রেভিনিউ লিকেজ না হয়ে যায়, এবং মাসে রিভিউ মিটিং করা, টার্গেট ফিক্স করে দেওয়া ডিপো ধরে ধরে, এই বিষয়গুলোর উপর জোর দিয়েই এই ফিডব্যাক আমরা পেয়েছি। আপনাদের আমার কাছে যে ডেটা আছে 2023-এর 900 কিছু বেশি বাসেস আছে টোটাল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের আন্ডারে। এই মুহূর্তে বাসের সংখ্যা কমেছে, আমাদের 745টা বাস রয়েছে, কারণ 15 বছরের বেশি বাসগুলোকে আমাদের বাদ দিতে হয়েছে। আচ্ছা, ওগুলো আপনারা সরাই দিয়েছেন? গ্রিন ট্রাইব্যুনালের যে নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক যে 15 বছরের বেশি গাড়ি, বয়সের বেশি গাড়ি রাস্তায় চালানো যাবে না, সেই লক্ষ্যে আমাদের প্রায় 200-র মতো গাড়ি বাদ দিতে হয়েছে। তো স্বাভাবিকভাবে 745 গাড়ি রয়েছে। সেটা নতুন গাড়ি আমরা যে 72টা পেয়েছি সেগুলো নিয়ে, তো এটার আমরা অধিকাংশ গাড়ি রাস্তায় নামাচ্ছি। এবং আমরা আর একটা বিষয়ের উপর জোর দিচ্ছি রেভিনিউ কালেকশনে, যে গাড়ি ভাড়া দেওয়া প্রাইভেট বিভিন্ন সামাজিক কাজে, বিভিন্ন ধরনের মিটিং টিটিংয়ের জন্য আমরা সেগুলোতেও দিচ্ছি। কারণ সেখানে আমরা নির্দিষ্ট রেট ফিক্স আপ করেছি, পার কিলোমিটার 45 টাকা। তো এটা থেকে আমাদের রেভিনিউ একটা বড় অংশ আসছে। আচ্ছা, এই যে রেভিনিউ যেটা বেড়েছে বা আগে যে রেভিনিউ ছিল, যে রেভিনিউটা আমরা যদি রেভিনিউর কথা বলি, তো রেভিনিউ কিন্তু সাধারণ পাবলিক যারা প্যাসেঞ্জার তাদের থেকে আপনারা পাচ্ছেন, তারা আপনাদের উপরে ভরসা করে রেভিনিউটা বাড়াই দিল, মানে তার মানে যাত্রী সংখ্যাটা বেড়েছে। রেভিনিউ বাড়ার মানে যাত্রী সংখ্যা বেড়েছে, কারণ আপনারা তো রেট তো বাড়াননি। তো এই যে যাত্রী সংখ্যা বেড়েছে, অত সংখ্যক লোক আপনাদেরকে ভরসা করতেছে, তাদের ভরসাটাকে রাখার জন্য আপনারা কি সুরক্ষা ব্যবস্থা কিছু নতুন এনেছেন? বাসের মধ্যে সিসিটিভি ক্যামেরা বা বাসের রেগুলার ফিটনেস চেকিং বা অন্যান্য জিনিসগুলো আপনারা কি চেকিং করছেন এটার জন্য? এই মুহূর্তে আমাদের BS6 মডেলের যে গাড়িগুলো আসছে সেগুলো খুব আধুনিক প্রযুক্তি সম্পন্ন। সেগুলোতে প্যানিক বাটন থেকে শুরু করে, আপনার ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম থেকে শুরু করে, সিসিটিভি থেকে শুরু করে, সেন্ট্রালি মনিটরিং সিস্টেম সবটাই ইনবিল্ট করা রয়েছে। তো স্বাভাবিকভাবে সেই গাড়িগুলো একদম যাত্রী সুরক্ষার ক্ষেত্রে সবভাবেই প্রুফড। পুরনো যে গাড়ি, সেই গাড়িগুলোতে সেই পরিকাঠামোগুলো নেই ইনবিল্ট করার, কিন্তু আমরা চেষ্টা করি সেই গাড়িগুলো প্রতিনিয়ত মেকানিক দিয়ে ফিটনেস চেক করানো, সেগুলো সমস্ত বিষয় গাড়িটা স্টার্ট করার আগে একটা মিনিমাম চেক আপ করার বিষয়, এই বিষয়গুলোর ওপর আমরা জোর দিচ্ছি যাতে করে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
नमस्कार सर, मेरा नाम अमर प्रधान है। मैं खबर समय नेपाली चलाता हूँ। सर, सिलीगुड़ी की जो NBSTC बस स्टैंड है, यहाँ पे देखा गया कि हज़ारों की संख्या में लोग एक राज्य से दूसरे राज्य जाते हैं। सिक्किम हुआ, बिहार हुआ, बाहर जाते हैं यहाँ से। तो दिनों दिन यहाँ पे घटना घटती रहती है। तो यहाँ पे विशेषकर CCTV कैमरा जो है यहाँ पे कुछ कार्य कर रही है, कुछ नहीं कर रही है। तो यहाँ पे सुरक्षा के लिए क्या कार्य कर रहे हैं? না, আমাদের সিসিটিভি ব্যবস্থাটাকে আমরা মনিটরিং করছি। সিসিটিভি বেশ কিছু লাগানো রয়েছে। চলার পথে কিছু কিছু যান্ত্রিক ত্রুটি তো থেকেই থাকে। আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট রাখছি এবং লোকাল পুলিশের সঙ্গে আমরা প্রতিনিয়ত টাই আপে থাকি। सर, मेरा दूसरा प्रश्न है कि NBSTC परिवहन का जो है अपना रंग है, अपना लोगो है, मगर यहाँ पे कुछ निजी बसें जो है परिवहन NBSTC का जो है कलर यूज कर रहे हैं और NBSTC लिखा जा रहा है, लेकिन उनका अपना निजी संस्थान का नाम है। तो ये क्या यहाँ पे राज्य में इस तरह की ये बसें चल सकती है? এটার দুটো আসপেক্টস আছে, আমি বলি যে আমাদের সেই নীল সাদা রঙকে ব্যবহার করছে। আসলে নীল সাদা রঙকে এটা তো আমাদের পেটেন্ট নেই, তো যে কেউ ব্যবহার করতে পারে। তো আমরা সেটা একটা সময় চিন্তা ভাবনা করেছিলাম যে এই পেটেন্ট করানো যায় কিনা। তো এই রঙের কোনো পেটেন্ট করা যায় না। আমাদের লোগোর আমরা রিজার্ভ করেছি, আমরা পেটেন্ট নিয়েছি। আমাদের সে হাতির মুখ NBSTC সকলে NBSGT লিখছে, এ ধরনের ব্যবহার করছে। তো এটাতে সমস্যা হচ্ছে, মানুষ সরকারি গাড়ি ভেবে উঠছে, মানুষ ঠকে যাচ্ছে। কিন্তু এটার আরেকটা অন্য দিক আছে। এটা থেকে প্রমাণিত হয় যে NBSTC বাসে চড়তে মানুষ বেশি পছন্দ করছে, যে বেসরকারি সংস্থাও আমাদের বাসকে নকল করছে। এটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার। তো একটা সময় আমরা সবসময় শুনি এখন প্রাইভেটাইজেশনের দিকে মানুষের ঝোঁক, সরকারি ব্যবস্থাপনা ছেড়ে প্রাইভেটের দিকে যাচ্ছে, ঝাঁ চকচকে বিষয়গুলো। এখানে উল্টো হচ্ছে। এটা আমরা প্রাউড ফিল করি। তবে আমরা চেষ্টা করছি যে আমাদের NBSTCর বাসকে যাতে মানুষ একলপ্তে চিনতে পারে, তাই জন্য আমাদের লোগো আমরা সামনে পেছনে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিচ্ছি। আমাদের গায়ের বডিতে NBSTC এবং আমাদের লোগোকে বেশি বেশি করে লাগাচ্ছি, যাতে করে মানুষ দূর থেকে বুঝতে পারে যে এটা সরকারি বাস। धन्यवाद। नमस्कार दादा, मेरा नाम मनोज कश्यप है और मेरा सवाल है NBSTC में जो एडवर्टाइजमेंट बस में होता है वह क्या सरकारी तौर पे एडवर्टाइजमेंट होता है? अगर सरकारी तौर पे होता है तो वहाँ पर जो एडवर्टाइजमेंट किया जाता है, बहुत सारे अच्छे एडवर्टाइजमेंट है, लेकिन कुछ पान मसाला का एडवर्टाइजमेंट होता है। वहीं दूसरे पड़ोसी राज्य सिक्किम है, सिक्किम के बस पे, सरकारी बसेस पे देखा जाता है वहाँ के अच्छाई के बारे में जो एडवर्टाइजमेंट किया जाता है। तो हम लोग का ऐसा कोई परिकल्पना नहीं है कि राज्य सरकार इतनी अच्छी अच्छी योजना है, कन्याश्री से लेकर स्वास्थ्य साथी कार्ड, तो उस योजना को बढ़ावा दिया जाए या फिर थोड़े से रेवेन्यू कलेक्शन के लिए जो एडवर्टाइजमेंट दिया जाता है वो? এটা গুড কোশ্চেন। আমরা আমাদের এই অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আমরা ডিভিশন ধরে ধরে টেন্ডার করেছি। বিগত দিনে একটা সংস্থার সঙ্গে আমাদের এই সে টেন্ডার তারা পেয়েছিল। তো দুটো ডিভিশন, অর্থাৎ কোচবিহার শিলিগুড়ি এই ডিভিশনটা একটা বেসরকারি সংস্থা করছে, ওদের মেয়াদ সামনে ফুরোবে। তো স্বাভাবিকভাবে তারা পুরনো যে অ্যাডগুলো রেখেছে সেই অ্যাডের মধ্যে কিছু কিছু অ্যাড যেগুলো গভর্নমেন্ট এই মুহূর্তে নিষেধ করেছে, বিশেষ করে পান মশলা রিলেটেড, সেগুলো রয়েছে, আমাদের নজরে এসছে। আমরা তাদেরকে সতর্ক করেছি, সেগুলো তুলে ফেলতে হবে। নতুনভাবে যারা এজেন্সি সংস্থা যারা বরাত পেয়েছে, আরও প্রায় 300টি গাড়ির, তারা এ ধরনের কোনো অ্যাড লাগাচ্ছে না। আমরা এটা মনিটরিং করছি। আসলে এখান থেকেও আমাদের একটা বড় রেভিনিউ কালেকশন হয়, প্রায় 2 কোটি টাকার মতো আমরা রেভিনিউ কালেকশন করি পার ইয়ার। তো স্বাভাবিকভাবে যে সংস্থা বরাত পায় তাদেরকে চার্ট দেওয়া আছে যে কোন কোন সংস্থার অ্যাড তারা লাগাতে পারবে না। কিন্তু এই নিষেধাজ্ঞাটা যে সময় জারি হয়েছিল তার আগে পর্যন্ত যে অ্যাডগুলো লাগানো হয়েছে সেগুলো আমরা খুলে ফেলতে বলেছি। কিছু কিছু ক্ষেত্রে খোলা হয়নি, সেগুলো আমাদের নজরে রয়েছে। বিভিন্ন জন আমাদেরকে এই ব্যাপারে তারা জানিয়েছে, আমরা সেই বিষয়গুলো দেখে সেগুলো যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। मेरा एक और सवाल है,
जो सिलीगुड़ी से जलपाईगुड़ी का जो बस चलता है और उस रूट में एनवीएसटीसी का देखा जाता है अधिकतर ड्राइवर जो है रूल्स एंड रेगुलेशन फॉलो नहीं करते। कहीं ये तो नहीं है कि वो सरकारी ड्राइवर है इसलिए रूल्स एंड रेगुलेशन फॉलो नहीं कर रहे, ट्रैफिक का नियम नहीं मानते, या फिर एनवीएसटीसी की तरफ से जो है किसी तरह का उन लोगों को जागरूक करने के लिए कोई अवेयरनेस या चलाया जाता है कि नहीं कि आपको सड़क पर चलना है तो जो नियम है सभी के लिए वह नियम पालन करें। আমরা 3 মাস পর পর ড্রাইভারদেরকে নিয়ে রিফ্রেশার্স কোর্স করাই। আমাদের যারা টেকনিশিয়ান, যারা ইঞ্জিনিয়ার এবং এক্সপার্ট যারা বিভিন্ন গাড়ির সংস্থার, তারা এসে এই রিফ্রেশার্স কোর্সগুলো করায়। সেখানে ড্রাইভারদের চক্ষু পরীক্ষা থেকে শুরু করে তাদের হেলথ চেক আপ যেমন করা হয় এবং তাদের মানে কি করতে হবে, কি করা যাবে না, ডু আর ডোন্টস, এটা আমাদেরকে নির্দিষ্টভাবে জানানো হয়। তো তারপরেও কিছু কিছু ড্রাইভার রয়েছে, এটা আমাদের কাছে অভিযোগ আছে, তারা বেপরোয়া গাড়ি চালায়, রাশ ড্রাইভিং করে, মিসবিহেভ করে। এটা আমাদের কাছে নির্দিষ্টভাবে কমপ্লেন এলে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এবং আপনারা জানবেন যে আমরা প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর সময় আমরা একটা অ্যানুয়াল ফাংশন করি এনবিএসটিসির পক্ষ থেকে। বেস্ট ড্রাইভার, বেস্ট কন্ডাক্টর, বেস্ট মেকানিক, বেস্ট পারফর্মার, তাদেরকে এই গুড বিহেভিয়ার ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া, তাদেরকে বাছাইয়ের ক্ষেত্রে আমরা তাদেরকে পুরস্কৃতও করি। তো এই বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে, কিন্তু সবটাই তো অনেক সংখ্যক মানুষকে নিয়ে কাজকর্ম, তার মধ্যে মধ্যে কেউ কেউ এই রুলসগুলো ব্রেক করে। আমাদের কাছে স্পেসিফিক কোনো যে তথ্য আসে বা কোনো লিখিত কেউ আমাদের কমপ্লেন করে, আমরা সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। हाँ, मेरा एक और सवाल है, आप कुछ बिहार से आते हैं और कुछ बिहार में अच्छे खासा आपका प्रभाव है राजनीति को लेकर, तो आप एनवीएसटीसी के चेयरमैन भी है, तो ज़्यादातर आपने कहा कि सीएनजी बस जो है 10 जो रूट है सिलीगुड़ी से कुछ बिहार के लिए, और भी जगह है, अलीपुरद्वार है, रायगंज है, यहाँ पे इस्लामपुर है, तो उन सब रूटों के लिए क्या परिकल्पना है आपको और किस तरह से परिसेवा वहाँ पे दी সিএনজি বাস 10টা এসেছে, 20টা আসবে। 20টা আসলে আমরা সেক্ষেত্রে শিলিগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি এই শর্ট রুটগুলোতে সিএনজি বাস চালাবো। ভবিষ্যতে ধীরে ধীরে আমাদের ইলেকট্রিক বাস এসেও পৌঁছবে। তার আগে আমাদের চার্জিং স্টেশন করা, আমাদের সিএনজি ফুয়েলিং সিস্টেম করা, এই বিষয়গুলোকে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। আর নতুন নতুন বাস যেভাবে আসবে, রকেট পরিষেবা আমরা লং রুটে দেওয়ার চেষ্টা করছি। আমরা নতুন নতুন বাস কেনার জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি। एक और सवाल है, बिहार यहाँ से जो है सिलीगुड़ी से बिहार प्रदेश में बहुत सारे लोगों का आना जाना होता है। पहले एक सुने थे हम लोग, सुनने में आते एक समय में जो है सरकारी बसें चलती थी शायद बिहार के लिए, तो अभी क्या कोई परिकल्पना है कि सिलीगुड़ी से लोकल किस पूर्णिया के ঝাড়খণ্ড, বিহারে আমাদের এনবিএসটিসি বাস চলতো। আমরা যেমন নেপালেও বাস পরিষেবা চালু করেছি, খানিকটা মাঝখানে বন্ধ রয়েছে, আবার চালু হবে। আমাদের পুরনো যে রুটের অনেক ল্যাপস হয়ে গেছে আমাদের পারমিশন, সেগুলোকে আমরা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি। সেটা হলে আমাদের ঝাড়খণ্ড এবং বিহারও গাড়ি চালানোর পরিকল্পনা রয়েছে। ठीक, थैंक यू। मेरा एक राजनीति से रिलेटेड प्रश्न है कि अभी जो चल रहा है बागडोरा हवाई अड्डे के लेकर, तो इसमें कुछ लोग कह रहे हैं कि जैसे पहाड़ के नेता बता रहे हैं कि उसका नाम सुभाष सिंह के नाम पर होना चाहिए, लेकिन जबकि डुआर्स के नेता और बीजेपी के कुछ और लोग हैं जो जलपाईगुड़ी कुछ बिहार से जुड़े हुए हैं, तो वो लोग कह रहे हैं कि नहीं, वो चिल्ला राय के नाम पर होना चाहिए। तो मेरे विचार से आपका इसमें आपकी क्या राय है? আমি কোচবিহারের মানুষ এবং একটা সময় আমরা যদি দেখি যে কোচবিহার রাজ্য বিস্তৃতি এই জায়গাগুলোতে ছিল এবং বিশ্ববীর চিলা রায় তিনি শুধু একজন সেনাপতি ছিলেন না, মহারাজা নরনারায়ণের ভাই শুক্লধ্বজ তার নাম। তার যে যুদ্ধ কৌশল, সেটাকে গেরিলা যুদ্ধ কৌশলকে এখনও মানুষ ফলো করে, এই সময়েও যারা বিভিন্ন সেনাবাহিনী ফলো করে। এবং বিশ্বের তাবর 3জন বিশ্বযোদ্ধার মধ্যে চিলা রায় একজন। তো তার ব্যাপ্তি অনেক বড়। তো সেই জায়গা থেকে বিশ্ববীর চিলা রায়ের নামে যদি এটা হয়, আমরা সব থেকে বেশি খুশি হব। एनबीएसटीसी के आप चेयरमैन हैं, तो इसकी वित्तीय स्थिति को सुधारने के लिए राज्य सरकार की ओर से क्या कदम उठाए जा रहे हैं? রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা নির্দিষ্টভাবে প্রস্তাব পাঠিয়েছি আমাদের বেশ কিছু কর্মী দেওয়ার জন্য, ড্রাইভার কন্ট্রাক্টর রিক্রুট করার জন্য, আমাদের নতুন নতুন বাস দেওয়ার জন্য। সেই পরিকল্পনাগুলো নিশ্চিতভাবে খুব আগামী দিনে বাস্তবায়ন হবে।
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বরাদ্দ দিচ্ছে রাজ্য সরকার, সেগুলোকে আমরা কাজে লাগাচ্ছি। আরও বেশি প্রযুক্তি থেকে সাউন্ড এ ধরনের বাস পরিষেবা দেওয়া, যাতে করে মানুষ বাড়িতে ঘরে বসে টিকিট বুকিং সিস্টেমকে আমরা লঞ্চ করেছি, আরও বেশি ব্যাপ্তিভাবে করতে চাই। লোকাল যে বাসগুলো সেগুলোতেও যাতে অনলাইন টিকিটিং সিস্টেম ঘরে বসে করা যেতে পারে, সেই উদ্যোগগুলো নেওয়া হচ্ছে। और इलेक्ट्रिक बसें कब तक आ जाएंगी? ইলেকট্রিক বাস আমরা ভাবছি যে এই 2025-এ পুজোর পরে আমরা এনবিএসটিসি নামাতে পারবো। নমস্কার কথাদা, আমি খবর সময় বাংলার রিপোর্টার শুভম। অনেকগুলো প্রশ্ন ছিল, অনেকেই করে ফেলেছে। তো শিলিগুড়িতে বহু পর্যটক আসে এবং পাহাড়ে যাওয়ার জন্য আসে। ভিন রাজ্য সিকিম বাদেও শিলিগুড়ির সংলগ্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন অফবিট গ্রাম রয়েছে এবং সেই জায়গাগুলোতে একবার শোনা গেছিল যে এনবিএসটিসি বাস চালু করার সম্ভাবনা রয়েছে, সেদিকটাই কীভাবে? আমরা চার্টার্ড বাস পরিষেবা একবার চালু করেছিলাম, অর্থাৎ এনজিপিতে বা বাগডোগরা এয়ারপোর্টে বা তেঞ্জিনোরে বাস টার্মিনাসে যে পর্যটকরা আসছে এক লপ্তে, তাদেরকে নির্দিষ্ট গন্তব্যস্থলে তার হোটেল পর্যন্ত সে পৌঁছে দেওয়া, সেই কাজটা আমরা শুরু করেছি এবং খুব সাড়াও পাওয়া গেছে। কিন্তু প্রাইভেট ওনারদের এটা নিয়ে একটু কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে তারাও বলেছে যে সমস্যা তাদের হচ্ছে। তবে আমরা চেষ্টা করেছি সেটা চালিয়ে যাওয়ার। এখনও বুকিং হয় চার্টার্ড বাসের, তবে সাইট সিন দেখানোর তো অপশন নেই, কারণ সেখানে অন্যরকম এগ্রিমেন্ট রয়েছে। তো আমরা চেষ্টা করছি এই চার্টার্ড পরিষেবাটা, অর্থাৎ বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন থেকে পর্যটকদের তাদের ট্যুরিস্ট স্পটে যে হোটেলে তারা গিয়ে উঠবে সেখান পর্যন্ত পৌঁছে দেওয়ার অপশন আমরা রেখেছি। আমাদের এই জন্য নির্দিষ্ট কিছু ভেহিকেলস রয়েছে এবং একটা ডেডিকেটেড নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তাতে কন্ট্যাক্ট করে তারা সেই পরিষেবাটা পাচ্ছে। দাদা, আর একটা প্রশ্ন থাকছে, মেয়র গৌতম দেবের সাথে কথা বলে আপনি শিলিগুড়ির ভেতরে মানে এনজিপি থেকে বিভিন্ন লোকালে এনবিএসটিসি বাস চালু করা হয়েছিল, সেই বাসগুলো তো এখন বর্তমানে বন্ধ। সেটা খুব সাকসেস হয়নি, কারণ আমাদের বাসে 16-17-20টা করে সিট থাকে। মানুষ যারা খুব স্বল্প সঙ্গে টু অ্যান্ড ফ্রো করে, র্যাপিডো বুকিং করছে বা অনলাইনে বুকিং সিস্টেমগুলো আসার ফলে আমরা দেখেছি চালিয়েও আমরা খুব সাফল্য লাভ করতে পারিনি। তাই আমাদের এই সিটি সার্ভিসকে আপাতত আমরা বন্ধ রেখেছি। শোনা যাচ্ছে সিটি সার্ভিসে বেশ কিছু টাকা লস হয়েছিল, তো সেটা তাই জন্যই আমরা বন্ধ করে দিয়েছি। আচ্ছা দাদা, আর একটা বিষয় থাকছে যে আপনিও একটু আগে বক্তব্যে বললেন পিকনিক, বিয়ের বাড়ি সহ বিভিন্ন প্রাইভেট অনুষ্ঠানে বাস ভাড়া দেওয়া হচ্ছে এনবিএসটিসি বাস। সেক্ষেত্রে মানুষ যদি বুক করতে যায় কিভাবে, এই প্রসেসটা কি? নির্দিষ্ট ডিপোতে তার বাড়ির সন্নিকটের যে ডিপো রয়েছে সেখানে যোগাযোগ করলেই, আমাদের যে ডিআইরা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা বাস ভাড়া পেয়ে যাবে। ধন্যবাদ। नमस्कार सर, मैं रियांशी। जैसे आपने बताया कि ऑलरेडी सीएनजी बसेस और इलेक्ट्रिक व्हीकल आने वाले हैं, तो कहीं ना कहीं ये पैसेंजर्स के लिए कितना प्राइस इफेक्टिव होने वाला है? क्या लग रहा है आपको कि उनका जो फेयर है इसमें कितना कटौती होने ফেয়ার একই রকম থাকছে, আমরা তো ফেয়ার বাড়াচ্ছি না। প্রাইভেট অর্গানাইজেশনের থেকে আমাদের বাসের ভাড়া অনেকটা কম, তো স্বাভাবিকভাবে অনেক প্যাসেঞ্জারকে আমরা বলতেও শুনেছি যে আপনারা ভাড়া বাড়াচ্ছেন না কেন, আমরা তো দিতে প্রস্তুত। কিন্তু আমাদের তো গভর্নমেন্ট অর্গানাইজেশন, গভর্নমেন্ট পলিসির উপর বেস করে আমাদের এই ফেয়ার নির্ধারণ হয়। তো স্বাভাবিকভাবে যাত্রীরা স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং সিএনজি বাস, ইলেকট্রিক বাস যেটা সুবিধে সেটা হলো সেটা পলিউশন ফ্রি, সেটা সাউন্ড ডিজেল বা বাসের থেকে অনেক কম এবং তারা অনেক বেশি কমফোর্ট ফিল করবে। एकदम ही सर, ये देखा जाता है कि कई बार काफ़ी लोगों का ऐसे आरोप भी है, काफ़ी लोग ऐसे कंप्लेन भी करते हैं कि जब भी हम सिलीगुड़ी की सड़कों पर गुजरते या फिर जब भी ट्रैफिक वाला भी एरिया होता है या फिर सिलीगुड़ी के बीचों बीच का जो एरिया होता है, वहाँ भी एनबीएसटीसी के बसों की जो रफ्तार है वो देखते बनती है, क्योंकि कई बार पीछे से लगातार हॉर्न मारते रहते हैं और लगातार वही रफ्तार से वो तेज़ी से बढ़ते हैं। तो क्या कोई फिक्स्ड स्पीड लिमिट रखा गया है आप लोगों की तरफ से, जो ड्राइवर कहीं ना कहीं नहीं मान रहे? এটা আমাদের তো ফিক্সড যে গতি সেটা তো আমরা নির্ধারণ করব না, সে ট্রাফিক যারা আছে তারা যে রুলস রেগুলেশন সেটাকে মেনটেন করবে। সেক্ষেত্রে যদি আমাদের গাড়ির কেউ সেটা অতিক্রম করে তাহলে তার বিরুদ্ধে অ্যাকর্ডিং টু ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমাদের কাছে এ ধরনের কমপ্লেইন আসলে বা বিষয় আসলে আমরা সেটা নজরদারি বাড়াবো। এই বিষয়টার উপর আমরা এখন ধ্যান দেব যে কি হচ্ছে। আমাদের কাছে এই ধরনের খবর আছে যে তারা ভিড়ের মধ্যে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে।
सर, जैसे हमारे प्रतिनिधि शुभम ने पूछा ही आपसे कि सिलीगुड़ी के अंदर में रूट बस की क्या है आप लोगों की, तो आपने ऑलरेडी बताया कि अनसक्सेसफुल रहा, तो क्या फ्यूचर में कोई परिकल्पना आप लोगों ने किया है कि करना है, क्योंकि ये कहीं ना कहीं लोगों की मांग रही है, ये सक्सेस हुआ नहीं हुआ वो दूसरा बात है, लेकिन এক্ষেত্রে कहीं ना একটাই कहीं পরিকল্পনা হতে পারে, সেটা হলো আমাদের আরো ছোট গাড়ি নিয়ে আসা। ছোট গাড়ি এর অনেকটা ওই ওলা উবের এই টাইপের যদি আমরা গাড়ি এনবিএসটিসি নামাতে পারি, তো যেভাবে শহর বাড়ছে, তো তাতে করে এই পরিষেবা হয়তো ভবিষ্যতে আমাদের নামাতে হতে পারে। আমরা এই পরিকল্পনাটা মাথায় রাখছি। আমরা নেক্সট বোর্ড মিটিংয়ে এই ব্যাপারে কথা বলবো এবং গভর্নমেন্টের কাছে নিশ্চিতভাবে প্রস্তাব পাঠাবো। ओके सर, थैंक यू सो मच। একটা লাস্ট প্রশ্ন আমার আছে, এই দু তিনজন যেই কোশ্চেনটা করলো রেস ড্রাইভ নিয়ে, তো রেস ড্রাইভ নিয়ে আপনি বললেন কমপ্লেন করলে আপনারা অ্যাকশন নেবেন, কিন্তু কমপ্লেন কোথায় করবে? প্রত্যেক বাসের উপরে যদি আপনারা এই নির্দিষ্ট নাম্বার লেখেন যে রেস ড্রাইভের জন্য এই জায়গাটা কমপ্লেন করুন, তাহলেই তো মানুষ কমপ্লেন করবে। কোথায় করবে? এনবিএসটিসির ওয়েবসাইট রয়েছে, আপনারা সেখানে একদম কমপ্লেন বক্স রয়েছে, সেখানে ঢুকে আপনারা কমপ্লেন করতে পারেন। আর শুধু কমপ্লেন নয়, মৌখিকভাবে আজকে আমাকে জানালেন বা আমাদের অফিস টফিসে যেখানে। না, এটা কি কোনোভাবে করা যায় না যে নাম্বার প্রত্যেক বাসের মধ্যে? হ্যাঁ, হ্যাঁ, কারণ সবাই তো ওয়েবসাইটে যেতে পারে না, কারণ অনেক লোক আছে যারা ওয়েবসাইট জানে না। অনেক লোক আমাদেরকে এটাও বলে যে আমরা কিভাবে অনলাইন যোগাযোগ করব, এইগুলো জিনিস যদি মনে হয় যে এনবিএসটিসি বাসের মধ্যে যদি নির্দিষ্টভাবে লিখে রাখে তাহলে একটু ভালো। আমরা এটা নিশ্চয়ই করব। আমরা গাড়ির প্রত্যেকটা গাড়ির গায়ে এটা ডেডিকেটেড নম্বর এবং আমাদের ওয়েবসাইট নম্বরগুলো আমরা দিয়ে দেব। ধন্যবাদ। তো অনেক প্রশ্ন হয়ে গেল, কিন্তু আরও একটা প্রশ্ন অবশ্যই করতে ইচ্ছে করছে, যেটা সবসময় বলা হয় যে সরকারি বাসের আমাদের যেটা ভাড়া, সে ভাড়াটা অনেকটাই কম হয় এবং সাধারণ মানুষ অনেকটা স্বাচ্ছন্দ্য থাকে। তো আমাদের এই সরকারি বাসে করে কিন্তু যে দূরপাল্লার যে যাত্রা, সেই যাত্রা কিন্তু প্রচুর মানুষ আমরা করে থাকি, কিন্তু এখন সেই জায়গাটা একটু সংখ্যক কমেছে, সেখানে প্রাইভেট যে বাসগুলো তারা অনেকটা সেই জায়গাটা দখল করে নিয়েছে। তো এ ব্যাপারে কি বলবেন, বা নতুন কিছু ভাবনা এ ব্যাপারে? আমরা বেশ কিছু নতুন রকেট বাস নামিয়েছি, এসি বাস নামিয়েছি, সেগুলো খুব কমফোর্ট জার্নি। আমি নিজেও কোচবিহার থেকে বহরমপুর কয়েকদিন আগে ঘুরে এলাম আমাদের বাসে, নন এসি রকেট বাসে গিয়েছে, অত্যন্ত কমফোর্ট জার্নি। এই গাড়িগুলো মানুষ ট্রাই করতে পারে, যদিও আমাদের এই গাড়িগুলোতে ভীষণ রাশ, অনলাইন বুকিং সবসময় ভরে থাকে। তো আমরা এই গাড়ির সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি যাতে করে এই পরিষেবাটা দিতে পারি। আর বেসরকারি বাসের সঙ্গে আমাদের একটাই পার্থক্য, যে ওদের ডাইনামিক প্রাইস ফেয়ার, মানে ওরা ভাড়া কম বেশি করাতে পারে, কিন্তু আমাদের তো ফিক্সড। তাই আমাদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা থেকেই যায়, যেটা ওদের কাছে থাকে না। ওরা এমন সিজনে শিলিগুড়ি কলকাতা 3,000 4,000 টাকা ভাড়া নিয়ে নিচ্ছে, আমরা তো 600-700 টাকার বেশি ভাড়া আমাদের যা নির্দিষ্ট দেওয়া আছে। তার ফলে আমাদের কিছু কিছু সমস্যা থেকে যায়। তবুও আমরা চেষ্টা করি সেই সময় অতিরিক্ত পরিষেবা দিতে। আমাদের রকেট সার্ভিস আমরা এক্ষেত্রে বাড়াচ্ছি। তার মানে আগামী কত দিনের মধ্যে সেই সার্ভিসটা বাড়বে, বা বিশেষ করে দূরপাল্লার ক্ষেত্রে? দূরপাল্লা ইতিমধ্যে নর্থ বেঙ্গল থেকে 12টি গাড়ি প্রতিদিন কলকাতার উদ্দেশ্যে রওনা হয়, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, রায়গঞ্জ থেকে। তো এই সংখ্যাটা আরও বাড়াবো। আমরা নতুন কিছু গাড়ি কেনার পরিকল্পনা করছি, সেক্ষেত্রে রকেট সার্ভিস আমরা কিছু রাখবো। আজকে এই লেট স্টকের মঞ্চ থেকে যেই প্রশাসনিক দায়িত্ব আপনি সামলাচ্ছেন, ঠিক সেই পদের থেকে আপনি কি বলতে চাইবেন আমাদের সমগ্র উত্তরবঙ্গবাসীকে? আপনারা উত্তরবঙ্গের একটা বড় অংশের মানুষ আমাদের পরিষেবা গ্রহণ করে। সেই পরিষেবা গ্রহণ করতে গিয়ে তারা কিছু সমস্যার সম্মুখীন হয়, নির্দিষ্টভাবে আমাদের জানালে আমরা সেগুলোকে কমব্যাট করব এবং আমরা চাই আপনারা আরও বেশি করে গাড়ি উঠুন। একটা অভিযোগ আমারও রয়েছে সাধারণ মানুষের প্রতি, সেটা হলো যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে বিনা টিকিটে ভাড়া নিয়ে নিচ্ছে, টিকিট দিচ্ছে না। তো আপনারা এটা প্রোটেস্ট করুন, আপনারা টিকিট চেয়ে নিয়ে আপনারা নির্দিষ্ট ভাড়া দিন, আমাদের রেভিনিউ বাড়বে। রেভিনিউ বাড়লে আমরা আরও বেশি পরিষেবা দিতে পারবো। আর একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এই মঞ্চ থেকে কি বলবেন? দেখুন, আমি সাংসদ ছিলাম, আমি জেলার দুবারের সভাপতি ছিলাম, যুব সভাপতি। তো অল্প সময়ে আমি বহু রাজনৈতিক দায়িত্ব সামলেছি। আমি বিশ্বাস করি যে আমাদের রাজ্যে বা ভারতবর্ষে যে রাজনীতির আমদানি করার চেষ্টা করছে একটা বিজেপি দল, যে সাম্প্রদায়িক
রাজনীতি, সেটা থেকে আমাদের বিরত থাকা দরকার। আমাদের ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতা, তাকে আমাদের অটুট রাখতে হবে। মানুষে ধর্মীয় বিভাজনের ভিত্তিতে কখনোই রাজনীতি হতে পারে না। রাজনীতি হোক মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে। আপনারা বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না, সাম্প্রদায়িকতায় গা ভাসাবেন না, সম্প্রীতির আবহে আরও বেশি করে নিজেদেরকে অটুট রাখুন, তৈরি থাকুন যে এই সাম্প্রদায়িকের বিরুদ্ধে আমাদের সবার লড়তে হবে। ধন্যবাদ অসংখ্য আপনাকে, এবং আপনার সময় থেকে বাঁচিয়ে আমাদের স্টুডিওতে এসেছেন। এবং লেটস টকে আজ কিন্তু আমরা একেবারে খোলাখুলি আলোচনায় পেয়ে গিয়েছিলাম পার্থদাকে। আজ কিছু ভালো কথা, কিছু খারাপ কথা, মন্দ ভালো সব মিলিয়ে কিন্তু একেবারে দরাজ মনে তিনি কিন্তু আজ উত্তর দিয়ে গেছেন। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। আগামীতে আরও কোনো অতিথি নিয়ে নিশ্চয়ই লেটস টকে আবারও হাজির থাকছি। ধন্যবাদ।